সবারই সিনিয়র তিনি এখানে উপস্থিত আছেন। এছাড়া আমাদের কালীগঞ্জ উপজেলার ইউনো মহোদয়, ওসি মহোদয়, এছাড়া আমাদের এই সুগার মিলের এমডি, এছাড়া কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিউর রহমান মিনি, এছাড়া কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হারুনুর রশিদ সহ উপস্থিত আমাদের শামসুল চাচা বিএনপির নেতা পিছনে আছেন। আসলে খারাপ লাগছে, তো এখানে আসলে জায়গার সংকট, যে কারণে সবাই সামনে বসার সুযোগ হয়নি। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শুরু করছি। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি সার্বজনীন এবং উন্নয়ন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। আমাদের এমপি সাহেব এখানে আমার সাথে মূলত সৌজন্য সাক্ষাৎ, যেহেতু মোবাইলে প্রায়ই কথা হয়, কিন্তু সাক্ষাৎ করার সময় হয়ে উঠছিল না, তো যে কারণে আমি তাকে বললাম যে কোথায় আছেন। তিনি এর আগে আমাকে ফোন দিয়েছিলেন, আমি তার প্রতি ধন্যবাদ জানাই যে তিনি ফোন দিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমরা হয়তো ভিন্ন মত এবং পথের রাজনীতি করি, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে আমরা সবাই এক, এবং উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক। এবং আমাদের কালীগঞ্জ উপজেলাকে কিভাবে উন্নত করা যায়, বিশেষ করে আমি যখন এখানে নির্বাচন করতে আমি আসলাম, আমি লক্ষ্য করেছি যে এই এলাকার মানুষের সবথেকে বড় সমস্যা রাস্তাঘাটের সমস্যা। শহরের রাস্তাগুলো গ্রামের রাস্তাগুলোর তুলনায় বেশি খারাপ মনে হয়েছে। অর্থাৎ শহর উন্নয়নের ছোঁয়া থেকে পিছিয়ে আছে। এটি আসলে ষড়যন্ত্র নাকি চক্রান্ত, সেটি আমি আসলে নিজেও বুঝতে পারিনি। বিশেষ করে আমরা দেখেছি যে মূল শহর, সেখানে ঢাকার থেকেও বেশি জ্যাম। মানে এটি আমার কাছে খুব অবাক লেগেছে যে মূল শহর মানে ঢাকাতেও এত জ্যাম নাই, কিন্তু কালীগঞ্জে এত বেশি জ্যাম। অর্থাৎ জ্যামের যদি সমীকরণ করি, আমি তো অনেক জেলা উপজেলায় গিয়েছি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে মাঝে মধ্যে কালীগঞ্জ এমনভাবে জ্যাম তৈরি হয়, মানুষ স্তব্ধ হয়ে যায় এবং নাভিশ্বাস ওঠে। তো এই শহরের উন্নয়নে আমি মনে করি আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, এবং আমাদের ব্যবসায়ীদের কিছু চাপ আছে, এবং আমি মনে করি তাদেরও অনেক বিষয়ে ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। বিশেষ করে হাট চাঁদনি, ওইটা নিয়েই আমার কাছে মনে হয় বেশি প্রবলেম। তো ওইটা স্থানান্তর করে খুব কাছাকাছি জায়গায় কলারহাটের ওইদিকে এটা আসলে রাখা যায় কিনা বা দেওয়া যায় কিনা সেটি নিয়ে ভাবতে হবে, কারণ একদম মূল শহরের কেন্দ্রবিন্দু, এবং ওই জায়গাটার কারণে সর্বত্র কিন্তু জ্যাম সৃষ্টি হয়। সাংবাদিক ভাইয়েরা, আমি কি সঠিক বললাম কিনা? আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যদি আমরা একটু স্থানান্তর করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কালীগঞ্জ উপজেলা এই জ্যাম মুক্ত হবে। তো সেক্ষেত্রে আমি আমাদের ইউনো মহোদয় যেহেতু আছেন, আমি তাকে বলবো যে এই নগরের উন্নয়ন পরিকল্পনা আপনি করেন, আপনি আপনার সংশ্লিষ্ট যে অথরিটি আছে তার বরাবর আপনি উন্নয়ন পরিকল্পনা পেশ করেন, এবং এই বিষয়ে আমার জায়গা থেকে যা করা সেটা আমি করব। বাট ওই জায়গাটা স্থানান্তর করতে হবে, তাহলে এটার সৌন্দর্য বর্ধন সেটা আসলে করা সম্ভবপর হবে। দ্বিতীয়ত, আমার কাছে মনে হয়েছে যে নলডাঙ্গা ভূষণ স্কুল, এইটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, এবং শিক্ষকরা যেখানে বসে ওই জায়গাটা খুবই আসলে ঝুঁকিপূর্ণ। তো আমাকে আপনার স্কুলের শিক্ষকরা কয়েকবার জানিয়েছে। তো এই বিষয়ে আমাদের ইউনো মহোদয়কে বলবো যে এটা নিয়ে করণীয় নির্ধারণ এবং কি করা যায়, আপনি এটা নিয়ে কাজ শুরু করেন, আমার জায়গা থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের যতগুলো মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, মন্দির রয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি, সুতরাং এই যে উপাসনালয়গুলো, এগুলো উন্নয়ন করা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন, উন্নয়ন কিন্তু মানুষের জন্য, উন্নয়ন আমার জন্যও না বা তালেব ভাইয়ের জন্যও না, তাই না? আল্লাহ হয়তো আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা নিজেরা চলতে পারবো, ফিরতে পারবো। আর আমাদের আপা ওসি সাহেব, তারা তো সরকারি চাকরি করছেন, তাদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু সাধারণ মানুষের সুযোগ সুবিধা খুবই সীমিত। তো এই সাধারণ মানুষের কল্যাণে আমরা কি করতে পারি, সেই জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কালীগঞ্জের আরো যে বড় সমস্যা সেটি হলো মাদক। মাদক নিয়ে আসলে
মানে বড় ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি। তো আমার কাছে যে উপলব্ধি, ওই দিনকে আমাদের জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপি সভাপতি বলছিল, আমাদের কালীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে যে প্রোগ্রামটা হয়েছিল, যে কালীগঞ্জের বদনাম হলো যে এখানে মাদকের বেচাকেনা হয়। এখন মাদকের সাথে জড়িত কারা, সেটা চিহ্নিত করার জন্য আমি সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম যে আপনারা একটু তাদের সম্পর্কে নিউজ টিউজ করেন। তো এখনো পর্যন্ত আপনাদের কোনো নিউজ আমার চোখে পড়েনি। সাংবাদিকরা যদি আচ্ছা, আমি 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 যেটা বলছি আমি একটু শেষ করি। আচ্ছা ঠিক আছে, নিউজ করেছেন, ধন্যবাদ। বাট আমি যে কথা বলেছি, এই শেষ করি, এই আপনারা পিছের দিকে কথা বলেন না, সাংবাদিকরা কথা বলবে আর আমি এখানে কথা বলছি, আর আমাদের সামনে যারা আছে তারা কথা বলে, পিছন দিকে কথা বলার দরকার নেই। হ্যাঁ, তো আমি যেটি বলেছিলাম যে আমি ওই দিন বক্তব্য দেওয়ার পরে আপনাদের নিউজটা আমি দেখি নাই, আগে করেছেন, আমি তো বলছি না আগে করেন নাই। অর্থাৎ এখন তো আপনাদের নিউজ করলে কেউ ভয় দেখাবে সেই সুযোগটা নাই। সুতরাং আপনারা যে কোনো অন্যায়ের বিষয়ে নিউজ করবেন। এমনকি আমি আগেই বলেছি যে কালীগঞ্জকে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হলো। অফিস আদালতে, রেজিস্ট্রি অফিসে, যেখানেই অফিস আদালত আছে না কেন, মানুষ সেবা নিতে গেলে কোনো দুর্নীতি বা ঘুষ নেওয়া যাবে না। মানে এই দুর্নীতি এবং ঘুষের কারণে কিন্তু সরকার সব থেকে বেশি দোষারোপের শিকার হয় এবং সরকার প্রধানকে নিয়ে মানুষ নানান ধরনের মন্তব্য করার সুযোগ পায়। আমাদের এমপি মহোদয় মনে হয় চলে যাবেন, আপনি কি তাহলে একটু কথা বলে মনে হয় আপনি, আমি পরে আবার বাকিটা শেষ করি। আপনি অপেক্ষা করছে তো? আচ্ছা, আমাদের এমপি মহোদয় একটু কথা বলুক। হ্যাঁ, উনি বলার পরে আমি বাকিটা শেষ করে, ওনার মনে হয় ব্যস্ততা আছে, বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক সরকারি আমাদের এলাকার গর্বিত সন্তান রাশেদ কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে সম্মানিত আহ্বায়ক হিসেবে উনি উপস্থিত আছেন রাশেদ খান। পাশে আছেন আমাদের সুযোগ্য ইউনো মহোদয়, পাশে আছেন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক এই অঞ্চলের মানুষের প্রান্তিক নেতা হামিদুল ইসলাম হামিদ, পাশে আমাদের এমডি সাহেব আছেন সম্পাদক আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছেন এবং বিএনপির সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাচ্ছি এবং আমাদের রাশেদ খানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রাশেদ খান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে একটি পরিবর্তন সূচিত হবে বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে তার পদক্ষেপগুলো কালীগঞ্জের সমস্যাগুলো চিহ্নিত করেছেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি তাহলে আমাদের বাজারে যে যানজটের সমস্যা তার নজরে আছে, এখানে মাদকের যে অবস্থা আছে, চাঁদাবাজির যে অবস্থা আছে, সুগার মিলের উন্নয়নের ব্যাপারে, নদী খনন এবং বাচ্চাদের বিকালে সুন্দরভাবে ঘোরাফেরার জন্য যে উদ্যোগের কথা রাশেদ খান বলছেন, আমরা এই ব্যাপারে এখন আশাবাদী যে আমাদের কালীগঞ্জে সার্বিক উন্নয়ন হবে। সব দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে এবং একটা ভঙ্গুর অর্থনীতিতে যে সরকার একটি বাজেট পেশ করেছেন এবং অতীতের যে একটি ভয়াবহ অবস্থা থেকে আমরা এই অবস্থায় আসছি, ফ্যাসিস্ট সরকারের সেই জুলুম নির্যাতন থেকে, সেই জায়গায় সেই জুলুমের শিকার সে জাতীয়ভাবে আমাদের রাশেদ খান হয়েছে, তার ভূমিকা ছিল সেখানে। আমরা সকলে মিলে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে এই কালীগঞ্জটা একটি ভালো কালীগঞ্জ হবে। ইতিমধ্যে ইউনো মহোদয় একটা আপনার মার্কেট করার জন্য সে জমি লিজ নিয়েছেন, সরকারের একটা জমি বিক্ষিপ্ত অবস্থা ছিল, ওনারও আন্তরিকতা আছে। সব মিলে আমার বিশ্বাস আজকের এই সাংবাদিক সম্মেলন একটু মাইল ফলক হবে। এখান থেকে যারা অন্যায় করে, মাদক ব্যবসা করে, তাদের কাছে একটা মেসেজ যাবে যে না, এখানে আর আমাদের উপায় নাই। এই অবস্থা সৃষ্টি করে সামাজিক সুরক্ষার ভিত্তিতে আমরা কালীগঞ্জকে সামনে নিয়ে যাব, সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আবারও আমি রাশেদ খানকে আমার এখানে আসার জন্য কথা হয়েছে এবং তার কথা শুনেই আসছি। এই স্বল্প সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিলেন, এজন্য রাশেদ খান সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে।
বলেন কিছু পরে আমি শেষ করছি। বলে এলাকার কেন্দ্রিক কিছু বলেন, 1 মিনিট পরে বলে দেন, পরে আবার। আচ্ছা কে আচ্ছা আপনাদের আমার মনে হয় আচ্ছা আপনারা আগের বক্তব্যের সাথে পরের বক্তব্য অ্যাড করে দিন। আচ্ছা আমি যে কথা বলছিলাম, আচ্ছা আপনার ছিলেন না, তাহলে 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 আপনি একটু যে মূল কথাগুলো কালীগঞ্জের উন্নয়ন নিয়ে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো একটু বলেন প্রথম থেকে, তারপরে আমরা আবার আমাদের কিছু কোশ্চেন আছে। আপনাদেরকে কিছু রাজনৈতিক বিষয়ে প্রশ্ন থাকলে আমি এইটা শেষ করে তো বের হবো না, বাইরে দাঁড়ায়, কারণ সরকারি কর্মকর্তারা আছে তো অনেক বিষয় তাদের সামনে আমার বলা উচিত না, এখানে উন্নয়ন নিয়ে কথা বলবো, এর বাইরে হ্যাঁ উন্নয়ন বিষয় বলো, বাকিটা কিছু রাজনৈতিক বক্তব্য এটা শেষ করে এখানে যে দাঁড়াইলে আমি দাঁড়িয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আমি হ্যাঁ আমি ওসমান এশিয়া পোস্ট থেকে। জি আমি বলতে চাচ্ছি আমাদের এর আগে পূর্বে অনেক জনপ্রতিনিধি কিন্তু আমাদের প্রেস ক্লাবের বিষয়ে আশ্বস্ত করেছে। আমাদের ভাই কোনো প্রেস ক্লাব নাই। কেউ কারো পিছিয়ে ইয়ে করেন না। আশ্বস্ত করবেন কিনা? শুধু আশ্বস্ত হয়ে এসেছি, হ্যাঁ আমাদের একটা স্থায়ী ভবনের দরকার। আচ্ছা ঠিক আছে, আপনাদের প্রেস ক্লাব মনে হয় অনেকগুলো, আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব যে আপনারা যদি সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসতে পারেন তাহলে একটা প্রেস ক্লাব করার ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে পারি। কিন্তু যেহেতু আপনাদের প্রেস ক্লাব ইতিমধ্যে বেসরকারি ভাবে অনেকগুলো, সুতরাং এতগুলো প্রেস ক্লাব সরকারের পক্ষ থেকে আমি শেষ করি যদি আপনারা এখানে আপনাদের সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু করা লাগে, আমি আমাদের ইউনো মহোদয়কে বলবো যে আমাদের সরকারের খাস জমি এবং সরকারের মানে সরকারের তরফ থেকে কি ধরনের বরাদ্দ দিয়ে মোটামুটি এখন কিছু করা যায় সেই বিষয়ে আপনি একটু উদ্যোগ নেন। আমি তো আপনাদের সামনে বলে দিলাম, আমাদের সম্মিলিত একটা জায়গা দেখা আছে, ওই যে আপনার সেটা দেওয়া যায় কিনা সেটা আপনার আছে যে স্টেডিয়ামের যে আগে ওই জায়গায় 500 টাকা জায়গা, রেলের জায়গা, উনি এটা যাচাই বাছাই করবেন। ওনাকে তো আপনাদের সামনে বললাম যে সব জায়গায় তো আপনারা প্রত্যাশা করলেই সেটা দেওয়া সম্ভবপর হবে না, সরকারের তো অনেক নীতিমালা থাকে, সুতরাং আপনারা তার কাছে আবেদন করেন এবং এই বিষয়ে আমি তো আপনাদের সামনে বললাম যে আপনি এই বিষয়টা কিভাবে সমাধান করা যায় আপনি উদ্যোগ গ্রহণ করেন। আই থিঙ্ক আপনাদের একজন কথা এই যে কথা না শেষ করলে প্রশ্ন করতেছেন, এটা করেন না। হ্যাঁ আমি কথা শেষ করে আপনাদের বলবো যে আর কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা যদি কথার মাঝে প্রশ্ন করেন তাহলে উত্তর হবে না তো। হ্যাঁ কি আচ্ছা আমি পুরো বক্তব্য শেষ করি, 5 মিনিট কথা বলবো, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে করেন, আই থিঙ্ক আপনাদের সব বক্তব্য চলে আসবে। আচ্ছা কালীগঞ্জের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে মাদক, এবং খুবই অবাক হচ্ছি যে মাদক প্রায় মানে প্রতিটা ঘরে ঘরে মানে প্রতিটা পরিবারে ছড়িয়ে পড়ছে এবং এটা এক ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে। অনেক ভালো মানুষও আসলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে নানানভাবে, কখনো বন্ধুর দ্বারা, কখনো আত্মীয় স্বজনের দ্বারা। সুতরাং এই মাদকের বিরুদ্ধে আমার কাছে মনে হয় দল মত নির্বিশেষে আমাদেরকে অভিযান চালাতে হবে, আমাদেরকে কঠোর হস্তে এই মাদক এই সংকট আসলে মোকাবেলা করতে হবে। এখানে আমি ওসি সাহেবকে পাশে পেয়েছি, তাকে আমি বলবো যে আপনি প্রতিদিন আপনার দায়িত্বই থাকবে আসলে অভিযান পরিচালনা করা, আপনি নিজেও যাবেন, মানে এই মুহূর্তে আপনার মূল দায়িত্ব মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। যারা মাদকাসক্ত এবং যারা আসলে মাদক বিক্রি করে সবাইকে আইনের আওতায় আনতে হবে, বিশেষ করে সন্দেহভাজন, কারা কারা সন্দেহভাজন সেটা কিন্তু আসলে বিভিন্ন পাড়া মহল্লায় ওই এলাকার মানুষ কিন্তু জানে। সুতরাং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মাদকের বিরুদ্ধে আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। এবং এখানে ওসি মহোদয় আমাকে কয়েকদিন আগে বলছিলেন যে আসলে যদি ম্যাজিস্ট্রেট আমরা অনেক সময় অনেক রাতে ধরে আনি, তার বিরুদ্ধে যদি আসলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আপনি একটু দেখেন। আমাদের ইয়নো আপা, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের অ্যাসিল্যান্ট কি আসছে? আচ্ছা
তো দ্রুত সময়ের মধ্যে আসলে এটার ব্যাপারে অনেক সময় দ্রুত পানিশমেন্ট দিতে হয়। সেটা কিভাবে কি করা যায় আপনি একটু চিন্তা করবেন। আশা করি মাদকের বিরুদ্ধে আমরা সবাই যদি একতাবদ্ধ হতে পারি তাহলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিষয়টা গেল। দ্বিতীয়ত হলো যে এই এলাকার মানুষ শিক্ষা দীক্ষা এবং চিকিৎসা থেকেও কিন্তু অনেকটা বলা যায় পিছিয়ে আছে। তো কালীগঞ্জের যে আসলে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সকে কিভাবে একটি উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, এই জন্য যে কমিটি আছে, কমিটির সভাপতি তো আপনি, আচ্ছা, তো কমিটির সভাপতি এমপি সাহেব এবং আপনিও তো আছেন, এবং আরো অন্যান্য যারা আছে, আমাদের হামিদ ভাই এবং আমাদের মিনি চাচাও আছে। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে, আচ্ছা ঠিক আছে তো তারাও আছেন। তো আই থিঙ্ক ওই কমিটি বসে যদি তাদের জায়গা থেকে কোনো প্রস্তাবনা থাকে, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সেই প্রস্তাবনা বাস্তবায়নে আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে যা করার ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি করব। আর আমার মনে হয় যে আরো যে সমস্যা, এই এলাকার মানুষ যে আসলে আপনার সিক্স লেন, তো এই রাস্তাটা স্থবির হয়ে আছে। এই রাস্তাটা যাতে কিভাবে আসলে কাজ করা যায় দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে আমার কাছে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের একজন বলছিল যে তারা মূলত মাটির অভাবে কাজ করতে পারছে না। তো চিত্রা নদী খনন করে যদি তাদেরকে মাটি আসলে দেওয়া যায়, তারা এই কাজটা নাকি দ্রুত করতে পারবে। তো দেখি, আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। আপাও একটু আপনি দেখেন এটা নিয়ে আসলে কোনো পরিকল্পনা করা যায় কিনা এবং সমাধান করা যায় কিনা। তো মোটামুটি আমি মানে রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যস্ত, তো এখানে আমাদের আপা রয়েছে, তাকে রেখে আসলে রাজনৈতিক বিষয়ে কথা বলবো না। বাইরে আপনাদের সাথে আলোচনা করা যাবে, রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা যাবে। সব মিলেই সুগার মিলটা কিন্তু কালীগঞ্জের মানুষের জন্য একটি গর্বের একটি প্রতিষ্ঠান, তাই না? কিন্তু এই সুগার মিলটা আসলে সরকারের মানে একটি অলাভজনক বলা যায় বা লোকসানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের এমডি সাহেব ঠিক বললাম কিনা, মানে লাভ তো হচ্ছে না এখান থেকে, এখন লাভ হচ্ছে না। আচ্ছা, অতীতে লাভে ছিল, তার মানে এই প্রতিষ্ঠান এক প্রকার বার্ডেন হয়ে গেছে সরকারের জন্য, যেহেতু বেতন দেয়া লাগছে কিন্তু সরকার লাভ পাচ্ছে না। তো এই প্রতিষ্ঠান কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সেই দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি পরিকল্পনা করেন, পরিকল্পনা বাস্তবায়নে আমার জায়গা থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ সে ধরনের সহযোগিতা করা হবে। কিন্তু আমরা চাই আগামী 2 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। আপনি জি 2 বছর তো অনেক সময়, আই থিঙ্ক আমাদের এমডি সাহেব আছেন, কারণ এই এলাকার মানুষের কর্মসংস্থানের একটি অন্যতম জায়গা হলো এই প্রতিষ্ঠান, তাই না? তো এই প্রতিষ্ঠান যদি বরাবর মানে লোকসান হয়, সরকার কি চালাতে পারবে? মানে কত সময় চালানো যায় লস দিয়ে। সুতরাং আমি মনে করি যে এই প্রতিষ্ঠানের উন্নয়নে আপনার যথাযথ পরিকল্পনা দরকার। আই থিঙ্ক আপনি সেই পরিকল্পনা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলে শেষ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে অনেকের আক্ষেপ আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। বিভিন্ন জায়গায় নানান ধরনের, কোথাও শিশু নির্যাতন, ধর্ষণ, কোথাও বা কোনো মাদ্রাসায় বলাৎকারের ঘটনাও ঘটছে। এটা অত্যন্ত মানে দুঃখজনক। আমাদের এই সমাজের মানুষ যদি মানসিকভাবে এতটা অসুস্থ হয়, সেটি খুবই দুঃখজনক। এই ক্ষেত্রে আমি মনে করি যে সামাজিক ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিক ভাইরা আপনারা এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি যে যেখানে এই ধরনের নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, কালীগঞ্জে কয়েকটা ঘটনা ঘটেছে মাস 2-3 মধ্যে, আপনারা সেখানে ছুটে গিয়েছেন এবং সংবাদ পরিবেশন করেছেন, যে কারণে কিন্তু প্রশাসন তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তো আমি কালীগঞ্জের মানুষের প্রতি যে অনুরোধটা রাখতে চাই যে এই ধরনের শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ বা বলাৎকার যেটি হোক না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে সামাজিকভাবে যেমনিভাবে বর্জন করতে হবে এবং পাশাপাশি সামাজিক বিচার না করে বরং তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অনেক ধর্ষণের বিচার কিন্তু সামাজিকভাবে মিটমাট করা হয় না? কিন্তু এইটা তো অন্যায়, এটা তো অপরাধ। আমাদের আইন রয়েছে, আদালত রয়েছে, বিচার হবে সেখানে। অনেক সময় মাতব্বর বিচার করে দেয়, আমি ছোটবেলায় দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অনেক জায়গায় আমরা লক্ষ্য করি যে একজন নারী ধর্ষণের অভিযোগ এনেছে, সেই নারীর সাথে ওই পুরুষের সামাজিকভাবে বিচার করে বিয়ে দিয়ে দেয়। তো এই বিয়েটা কেমন হয়ে গেল না? এটা কি আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ? মোটেও না। তো এই সংকটগুলো রয়েছে। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ
যেহেতু এতদিন আসলে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এখানে আছে, দায়িত্বপ্রাপ্ত কেউই ছিল না। তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ঝিনাইদহ 4 আসনে যেহেতু নির্বাচন করেছি, এইখানকার উন্নয়ন বলা যায় আমার অনেকটা দায়িত্বের মধ্যেই পড়ে। পাশাপাশি আমার দায়িত্ব তো সারা দেশে মানে রাজনীতিকে প্রসিদ্ধ করা এবং গঠনমূলক, প্রতিযোগিতামূলক বা আপনার সুন্দর রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করা এবং সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো হচ্ছে সেগুলো মোকাবেলা করা, অর্থাৎ আমার খুবই কঠিন দায়িত্ব। তো এই দায়িত্বের মধ্যেও ইনশাআল্লাহ, যেহেতু আমি এখানে নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, হয়তো আমি পাশ করতে পারিনি, কিন্তু ভোট তো অনেক দিয়েছে। নানান চক্রান্ত ষড়যন্ত্র ছিল, একজন বিদ্রোহী প্রার্থী ছিল, তারপরেও এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে অনেক ভোট দিয়েছে। আমি তাদের প্রতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জায়গা থেকে ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি, যে এলাকায় একজন বিএনপির প্রার্থী আছে, আর এইখানে যেহেতু দুঃখিত প্রতিনিধি আছে, এমপি নির্বাচিত হয়েছে, আর এইখানে যেহেতু আসলে আমাদের বিএনপির এমপি বা প্রতিনিধি কেউ নাই, তো এখন তো আমাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হয়েছে, রাজনৈতিক দায়িত্ব। তো সেই জায়গায় আমি এতটুকু বলতে পারি, অন্য এলাকায় যেখানে আসলে বিএনপির এমপি আছে, সেই এমপি তার এলাকায় যে পরিমাণ উন্নয়ন করবে তার থেকে কম উন্নয়ন কালীগঞ্জে হবে না। যেহেতু আমার সুযোগ আছে, সক্ষমতা আছে, ইনশাল্লাহ উন্নয়ন বেশি হবে। এবং এই জন্য আমি আপনাকে বলেছি যে আপনার সহযোগিতা প্রয়োজন, কোথায় কি উন্নয়ন আপনি আমাকে পরিকল্পনা দেন, সেই অনুযায়ী। যেহেতু এটা প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে তো পাশ হয়, আর আমি তো সেখানেই কাজ করি, সুতরাং আমার জায়গা থেকে উন্নয়ন করার যথেষ্ট সুযোগ আছে। আমি এতটুকু বলতে চাই যে আসলে বিএনপি ক্ষমতায় রয়েছে এবং বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে, বিএনপি উন্নয়ন করবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে চাল চলন, কথাবার্তা, তার যে আন্তরিকতা, তার যে মূল্যবোধ, মানুষকে সম্মান দেওয়ার যে চেতনা, অর্থাৎ আমার কাছে মনে হয় যে একজন মানে মানুষের মধ্যে যে ধরনের গুণ থাকা দরকার, তার সামগ্রিক সকল গুণই তার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত সমালোচনা করার কোনো কিছু আসলে আমি লক্ষ্য করি নাই। আমাদের অপোজিশনে যারা আছে তারা কেউ কেউ সমালোচনা করছে, কিন্তু সেই সমালোচনার বিষয়বস্তু খুবই তুচ্ছ। যেমন জুলাই জাতীয় সনদ নিয়ে তারা সমালোচনা করছে। এখন জুলাই জাতীয় সনদ তো আসলে মীমাংসিত ইস্যু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমাদের সরকার বাস্তবায়ন করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জাতীয় ঐক্য কমিশন গঠিত হয়, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছিলেন যে আপনাদের কার কতটুকু সংস্কারের ব্যাপারে ঐক্যমত আছে আর কতটুকু ভিন্ন মত আছে সব ওয়েবসাইটে দিয়ে দেবো, তাই না? 9 মাস আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ভিত্তিতে আমরা জাতীয় সংসদ ভবনে অধিকাংশ দল সেখানে স্বাক্ষর করেছে, শুধুমাত্র এনসিপি করে নাই, জামাত ইসলাম করেছিল। তার মানে কি? তার মানে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর সবার আস্থা আছে। আর সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ তো বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপির নির্বাচনী ইস্তেহারে এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেক্ষেত্রে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে। তার মানে কি? নির্বাচনের আগে বিএনপি যা বলেছিল, নির্বাচনের পরেও বিএনপির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের অপোজিশনে যারা আছে, তারা যে জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের মানে বলা যায় রাজনীতি করছে বা মানুষকে বিভ্রান্ত করছে, তো এই বিভ্রান্ত কি আসলে মানুষ হচ্ছে? কারণ মানুষ তো নির্বাচনের আগে দেখেছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব, বিএনপির মাননীয় চেয়ারম্যান যে কথা বলেছিল, তারা তো এখনো একই কথা বলছে। যে কারণে তাদের আন্দোলনে খুব বেশি মানুষের অংশগ্রহণ আছে এটি আমি লক্ষ্য করছি না, বরং জনগণ সরকারকে সমর্থন দিচ্ছে, জনগণ সরকারকে বাহবা দিচ্ছে। হ্যাঁ, জ্বালানি সংকট হয়েছিল, সেটা সমাধানও হয়েছিল, কিন্তু সংকটের জন্য তো আর বিএনপি দায়ী না। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছিল, সেই সংকট কিছুটা মোকাবেলা করে গেছে না, এখনো হয়তো পুরোপুরি যায়নি, বাট আস্তে আস্তে সম্ভব হবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, পুরোটাই সম্ভব হবে। এর জন্য তো বিএনপি সরকার দায়ী না। দ্বিতীয়ত হলো যে গ্যাসের যে সংকট, গ্যাস নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গতকাল বক্তব্য রেখেছেন যে টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার আংশিক মেরামত করা গেছে এবং আপনার জাতীয় গ্রিডে আস্তে আস্তে কিন্তু গ্যাস যুক্ত হচ্ছে। একটু সময় লাগবে। আমি মানুষকে বলবো যে সরকার যে সময় দায়িত্ব নিয়েছে, দেশ এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ধ্বংস হয়ে যাওয়া একটি রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানো, মেরামত করা, এটা কিন্তু খুবই কঠিন।
এবং আমার কাছে মনে হয় যে একটি কঠিন সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি যেভাবে 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, জামাতের বর্তমান আমির এবং আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু সম্ভবত 2024 বা 23 সালে সেই প্রোগ্রামে আমিও ছিলাম, 12 দলীয় জোটের প্রোগ্রামে তিনি বলেছিলেন যে সুদূর লন্ডনে বসে আমাদের সকলের নেতা জনাব তারেক রহমান তিনি এদেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন। তার মানে কি? তার মানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলন বলেন আর ফ্যাসিবাদ বিরোধী লড়াই বলেন আর গণঅভ্যুত্থান বলেন, সেই জায়গায় একজন রাজনৈতিক দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে যথাযথ ভূমিকা পালন করেছেন। এবং এটি নিয়ে জামাত ইসলাম অতীতে স্বীকৃতিও দিয়েছে, প্রশংসাও করেছে। কিন্তু এখন তারা এক ধরনের হীনমন্যতায় ভুগছে, যেহেতু বিরোধী দল হয়েছে। আর বিরোধী দল হয়ে সরকারি দলের প্রশংসা করলে মানুষ তো আসলে ওই দলকে ওইভাবে বিরোধী দল মনে করে না। যে কারণে আমার খুবই খারাপ লেগেছে যে এক ধরনের মব করা হয়েছে সচিবালয়ে। গতকাল বিরোধী দল সচিবালয়ে এক ধরনের মব করেছে। এবং এর আগে আরেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান 5 আগস্ট, সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম এবং অনেক বিদেশি কূটনীতিক তারাও উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের বিরোধী দল মব করেছে। অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল করার জন্য আমাদের বিরোধী দল যদি মব করে, তাহলে সেই রাষ্ট্র কি এগিয়ে যেতে পারে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে রাষ্ট্রকে যদি এগিয়ে নিতে হয়, উন্নত করতে হয়, সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে হবে। রাষ্ট্র পুনর্গঠনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এই পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়নে শুধুমাত্র বিএনপি কাজ করলে কি হবে? আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকেও কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না, আমরা একে অপরের পরিপূরক। তার মানে কি? এই রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল, বিরোধী দল, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের এখানকার এমপি মহোদয়, তার সাথে এখানে সৌজন্যতা বিনিময় হয়েছে, তিনিও কথা বলেছেন। তিনি একটি বিষয়ে একমত যে হ্যাঁ, জনগণের কল্যাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো যে জামাত ইসলাম কেন রাষ্ট্র পুনর্গঠনে বিএনপিকে সহযোগিতা না করে বরং মব সৃষ্টি করছে? আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র, সেটিকে আমরা মোকাবেলা করতে ইনশাল্লাহ সক্ষম। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে ধরনের একটি ভুয়া আন্দোলন সৃষ্টি করা হয়েছিল, সেই আন্দোলন কি বন্ধ করা গেছে না? তো আপনারা যে ধরনের ভুয়া ন্যারেটিভ দাঁড় করাবেন, আমরা জনগণকে সক্ষম হবে ইনশাল্লাহ সঠিক তথ্য এবং উপত্যর মাধ্যমে আপনাদের ওই মিথ্যাচার সম্পর্কে জবাব দিতে। ইতিমধ্যে কিন্তু মানুষ নিন্দা করছে যে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যে দলের সাংগঠনিক সক্ষমতা আছে বা বাংলাদেশের প্রধান বিরোধী দল, তারা কোনোভাবে আসলে এইভাবে সচিবালয় ঘেরাও করতে পারে না, সচিবালয়ে মব করতে পারে না। মানুষ সমালোচনা করছে না, সাংবাদিক ভাইরা করছে কিনা, যে আপনি সরকারের কাছে আপনার দাবি জানান, কথা বলেন। আর এই সরকার তো আপনারই সরকার, গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার কি জামাতের সরকার না? আমাদের অপোজিশনে যারা আছে তাদের সরকার না? সবারই সরকার। সুতরাং এই সরকার যদি সফল না হয়, তাহলে আপনি কি সফল হবেন? আপনিও তো ব্যর্থ হবেন। ইতিমধ্যে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে যে আস্ফালন দেখেন না আপনারা? সে বলছে ডিসেম্বরে দেশে আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমার খুব ভালো লেগেছে। তিনি কি বলছেন যে আসলে কি শেখ হাসিনা কথা বলছে, আসলে কি শেখ হাসিনা বক্তব্য দিয়েছে? এ বিষয়ে আমি বলি, দেখেন, মানুষের মনে প্রশ্ন যে ভারতে যে প্রেস ব্রিফিংটা হলো, সেখানে সরাসরি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা ছিল। যেহেতু শেখ হাসিনা আসে নাই, সুতরাং যে অডিও বক্তব্য সেখানে দেখানো হয়েছে, এটা কি আসলে শেখ হাসিনার বক্তব্য নাকি এআই বক্তব্য? এআই ভিডিও নিয়ে অনেকে প্রশ্ন তুলছে না, এইটা কি আসলে তার কণ্ঠ নাকি এআই কণ্ঠ? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য। কারণ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার মাপ তো ভাই হইতে পারে না, ক্ষমা চাইলেও মাপ হয় না। তারপরেও যদি অনুতপ্ত বোধের জায়গাটা থাকতো, তাই না? সেখানে সজীবদের জয়, তার কোনো অনুতপ্ত বোধ আছে? সেখানে আরো আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কোনো অনুতপ্ত বোধ আছে? কিচ্ছু নাই তো। সুতরাং এদেশের জনগণ কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে? এই যে আওয়ামী লীগের আস্ফালন, আমি আমাদের অপোজিশনকে বলবো যে আওয়ামী লীগ যাতে এই আস্ফালন
না করতে পারে, এই জন্য আপনাদের সহনশীল হতে হবে। আপনারা যে সময় হটকারী হচ্ছেন, প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের কথা বলছেন, একদিনে পতন ঘটিয়ে দিবেন, নানান কথাবার্তা বলছেন না সরকারের, তো এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে যে এরা তো লাগালাগি করতেছে নিজেরা, সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি তাহলে তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমার সর্বশেষ কথা হলো যে সরকারকে নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা, ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হোক না কেন, ইনশাল্লাহ সেইটা সরকারি দল আমরা জবাব দিতে সক্ষম। আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ কথা হলো যে কালীগঞ্জের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধে যেতে হবে এবং এর পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এর পাশাপাশি আমাদের কালীগঞ্জে যাতে জ্যামজট না হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। সুগার মিলের উন্নয়ন নিয়ে আমি কথা বলেছি, আমি এমডি মহোদয়কে বলেছি যে 2 বছরের মধ্যে আপনি প্ল্যান নেন যাতে করে এটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এবং সর্বশেষ কথা হলো যে আমাদের এখানকার রাজনীতি যাতে অসহনশীল না হয়, কেউ কারোর গায়ে হাত দেওয়া, হ্যাঁ, রাস্তাঘাটে কাউকে মানে গায়ে হাত তোলা, এইটা নেক্সট আর আমি শুনতে চাই না। এখানে আমাদের হামিদুল ইসলাম হামিদ ভাই আছেন, এখানে আমাদের তবিবুর রহমান মিনি ভাই আছেন, আমাদের শামসুল ভাই আছেন, আমাদের ভিপি ইসরায়েল ভাই পিছনে আছেন, তারা এলাকার সিনিয়র নেতৃত্ব। তাদের প্রতি আমার যে আহ্বান থাকবে, কালীগঞ্জের মাটিতে যাতে রাজনৈতিকভাবে কোনো বিরোধ আমরা না দেখি। আমাদের বিএনপি যারা আসলে বিদ্রোহী হয়েছিলেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে বিএনপিকে সুসংগঠিত করা, যেহেতু বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, সরকারের রয়েছে, বিএনপিকে সুসংগঠিত করা কিন্তু আপনাদেরও দায়িত্ব। বিএনপির নাম ভাঙিয়ে যাতে কেউ অন্যায় করতে না পারে, অপরাধ না করতে পারে, চাঁদাবাজি না করতে পারে, দুর্নীতি না করতে পারে, সরকারি কর্মকর্তাদের সাথে দৌরাত্ম্য না দেখাতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমি 4 জনের নাম বলেছি, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা চাই যেহেতু বিএনপি সরকারে রয়েছে, বিএনপির নেতৃবৃন্দকে পরিশুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে, বিএনপির নেতৃবৃন্দকে জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। সরকারে থাকলে দায়িত্বশীল হতে হয় এবং আমি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের আর কোনো কথা থাকলে বাইরে গিয়ে বলবো না। আপা আপনি শেষ করেন কিছু ধন্যবাদ দিয়ে সবাইকে। আমার পার্সেন্টটা ওইখানে তো কথা বলো, ওইখানে আছে। আপনাদের হচ্ছে মনে, আপনাদের আমাদের কালীগঞ্জ নিয়ে যে ধরনের চিন্তা ভাবনা বা যে